ফিরে এলাম গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে। আজকে পড়ছি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ, মৃণালিনীর আত্মকথন। আজ পড়ব সূচি 10। বলুর আমি কাকিমা, কিন্তু শুধুই কি কাকিমা? ও আমাকে কাকিমা বলেই ডাকত, কিন্তু ওই ডাকের সঙ্গে ওর মন, ওর ভালোবাসা মিশে থাকত। ঠাকুর বাড়িতে এমন করে আমাকে কেউ কখনো ডাকেনি। আমি ওর চেয়ে বয়সে 4 বছরের ছোট, তবু ওর কাকিমা। বলু যে আমার চেয়ে বয়সে বড়, বোধবুদ্ধি, লেখাপড়া, অন্য সব দিক থেকে বড়, এই ব্যাপারটা আমার আর ওর সম্পর্কের মধ্যেও নীরবে বুনে দিয়েছিল। আমি ওর কাকিমা হয়েও ওকে শ্রদ্ধা করতুম। সেই শ্রদ্ধার সঙ্গে ক্রমশ মিশে গেল গভীর ভালোবাসা, যে ভালোবাসা বুকের মধ্যে শিরায় টান ধরায়, ঠিক সেই রকম। আমার খুব ভয় করছে প্রশ্নটা করতে, তবু করছি। এরই নাম কি প্রেম? বলু যখন আমার হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত, মনে হতো ওর শরীর থেকে কিছু একটা আমার শরীরে ঢুকে যাচ্ছে। একদিন বলুকে বললুম, ও একটু হেসে কি সুন্দর করে তাকালো আমার দিকে। আমার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, কি ঢুকে যাচ্ছে জানো? আমি বললুম, জানি, কিন্তু বলতে পারবো না। কেন পারবে না? কেন? সব কথা বলা যায় না। কেন বলা যায় না? বললে পাপ হয়। পাপ হয়? মনের ভাব প্রকাশ করলে পাপ হয়? তুমি সেকেলে অশিক্ষিত মানুষের মতো কথা বলছো। তোমাকে এত পড়িয়ে এই লাভ হলো? তোমার আমার যে সম্পর্ক, তাতে কথাটা বলা যায় না, এ কথা ভাবাও অন্যায়, বলা তো দূরের কথা। তুমি এক নারী, আমি এক পুরুষ, এই আমাদের আদিম সম্পর্ক। সামাজিক সম্পর্কটা মানুষের মন গড়া। আমরা মানব মানবী, সামাজিক পুতুল নই। তবু কিছুতেই বলতে পারবো না। তুমিই তো বললে আমার শরীর থেকে কিছু একটা তোমার শরীরে ঢুকে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি ঢুকে যাচ্ছে? কোনো নাম নেই তার, কিছু একটা ঢুকে যাচ্ছে, ব্যাস এইটুকুই বললাম আমি। বলু বলল, নাম আছে। আমি বললুম, সে নাম আমি জানি নে। বলু বলল, আমি জানি। কি? ইচ্ছে। আমার বিশ্বাস বলুর প্রতি ঠাকুরবাড়ির অনেকেই অবিচার করেছেন। আমার মেজ ভাসুর সত্যেন্দ্রনাথ তো বলুকে দেখতেই পারতেন না, তবে বলুর প্রতি রবি ঠাকুরের অবিচারই আমাকে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি। বলু তার রবি কাকাকে বড্ড ভালোবাসত। বলুর প্রতি ঠাকুরবাড়ির এই অবহেলা অবিচারের কথা না লিখলে অন্যায় করা হবে। বলুর আদর্শ পুরুষ ছিলেন তার ঠাকুরদা দেবেন্দ্রনাথ। বোলপুরে ভুবনডাঙ্গার নির্জন বিশাল প্রান্তরে দেবেন্দ্রনাথই খুঁজে পান তার সাধনার স্থান। কি নাম জায়গাটার? নাম ভুবনভাঙার মাঠ। কোথায় গো সেই নির্জন ধুধু প্রান্তর? সবাই জানে, বোলপুরে। বোলপুর তো অনেক বড়, তার চেয়েও বড় বুঝি ভুবনডাঙ্গার মাঠ? ওই জায়গাটার আলাদা কোনো নাম নেই? না তো, নেই। দেবেন্দ্রনাথ এই নির্জন প্রান্তরে একটি বাড়ি করলেন, নিজে থাকবেন বলে? না না, কেউ যদি চান নির্জনে সাধনা করতে, এখান থেকে তার সেই ইচ্ছা পূরণ করতে পারবে। দেবেন্দ্রনাথ নিজেও থাকতে লাগলেন ভুবনডাঙ্গার মাঠের এই একলা বাড়িতে। তিনি বাড়িটির একটি নামও রাখলেন, শান্তিনিকেতন। এই বাড়িটার নাম থেকে জায়গাটারও নাম হয়ে গেল শান্তিনিকেতন। দেবেন্দ্রনাথ একটি ট্রাস্ট ডিড বা অছিপত্র বানালেন ওই শান্তিনিকেতনে বাড়িটার ব্যাপারে। ওই অছিনামায় তিনি তার একান্ত ইচ্ছেটি প্রকাশ করলেন। ইচ্ছেটা হলো ট্রাস্টিরা যেন শান্তিনিকেতনে একটি ব্রহ্মবিদ্যালয় স্থাপন করেন। কিন্তু দেবেন্দ্রনাথের ইচ্ছে ইচ্ছেই হয়ে থেকে গেল। তিনি চলে গেলেন। তার ছেলেরা তার ইচ্ছের ব্রহ্মবিদ্যালয়টি তৈরি করে উঠতে পারলেন না। হয়তো তারা তেমনভাবে চাননি, হয়তো তারা অন্যান্য কাজে বেশি ব্যস্ত ছিলেন। বলু একদিন আমাকে বলল, আমি পিতামহের স্বপ্নটি পূর্ণ করতে চাই। কাজটা মহৎ কাজ, আমি করবই। কি কাজ গো? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলুম। সে বলল, কি কাজ মানে? তোমাকেও আমার সঙ্গে কাজ করতে হবে। মনে মনে তৈরি হও, খুব বড় দায়িত্ব কিন্তু। কি কাজ শুনি? তুমি হয়তো জানো না, পিতামহের ইচ্ছা ছিল শান্তিনিকেতনের একটি ব্রহ্মবিদ্যালয় স্থাপন করার। কাজটা তিনি করে যাবার সময় পাননি, আমিই উদ্যোগ নিয়ে কাজটা করব। ওরে বাবা, সে তো বিশাল ব্যাপার। আমি কি দায়িত্ব নেব?
তাছাড়া তোমার কাকার সংসার সামলাতেই তো আমি দিনরাত ব্যস্ত। আমার কথা শুনে বলু কিছুক্ষণ চুপ করে থাকল। বোধহয় ওর মন খারাপ হয়ে গেল। ও আমাকে পাশে চেয়েছিল। ও যেমন আমার হাত ধরে হাঁটত, তেমনি ব্রহ্মবিদ্যালয় স্থাপনের ব্যাপারেও আমার হাত ধরে এগোতে চেয়েছিল বলু। আমি ওকে নিরাশ করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। ওর অনুমতি না পেলে আমি বলুর পাশে দাঁড়াবো কি করে? তোমার কাকা জ্যাঠাদের অনুমতি নিয়েছ? জিজ্ঞেস করলুম। জানতুম বিশেষ করে রবি কাকার অনুমতি ছাড়া বলু এ কাজে হয়তো হাত দেবে না। বলু বলল, রবি কাকা তেমন উৎসাহী বলে মনে হলো না। বলুর সঙ্গে আমার এসব কথা হচ্ছিল ও যখন আমাদের সঙ্গে শিলাইদহে, ঠিক সেই সময়ে। আপনাদের রবি ঠাকুর তখন অন্য ভাবধারায় চলছিলেন। জোড়াসাঁকোতে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য তৈরি হয়েছিল গৃহবিদ্যালয়। সেখানে স্কুলের নিয়মরীতি ঠিক মানা হতো না। এক ধরনের আবাদা শিক্ষা ব্যবস্থা বলা যায়। আমাকে উনি জোড়াসাঁকো থেকে ছেলে মেয়ে সমেত উপড়ে নিয়ে ফেললেন শিলাইদহে। সেখানেই চালু করলেন নতুন এক গৃহবিদ্যালয়, যেখানে আমার ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে লাগল। স্বভাবতই ব্রহ্মবিদ্যালয় সম্পর্কে বলুর উৎসাহে তিনি জল ঢেলে দিলেন। বলু শিলাইদহ থেকে কলকাতায় ফিরে আসার 2 দিন আগে আমার সঙ্গে একা বসেছিল বারান্দায়। হঠাৎ আমার হাতটি ওর বুকের মধ্যে ধরে বলল, তুমি জানো আমি একেশ্বরবাদী। আমি কি করব ভেবে পেলুম না। আমার শরীর কেমন যেন অবশ হয়ে এলো, বুক ভিজে গেল ঘামে। বলু বলল, কথা দাও মনে মনে আমার সঙ্গে থাকবে। আমি কলকাতায় ফিরে একাই কাজে নামছি, জানবো তুমি আছো সঙ্গে। কোন কাজ? একেশ্বরবাদ প্রচারের জন্য ব্রহ্মবিদ্যালয় স্থাপনের কাজ। ঠাকুরদার ইচ্ছে তো তাই ছিল। বলেন্দ্রনাথের কল্পনায় যেমন ছিল ঠিক তেমনি একটি ব্রহ্মবিদ্যালয় ভবন তৈরি হলো শান্তিনিকেতনে। কিন্তু ততদিনে বলু চলে গেছে। কে দ্বার উদ্ঘাটন করলেন সেই ভবনের? কে আবার? বলুর জ্যাঠামশাই সত্যেন্দ্রনাথ ঠাকুর। কি বললেন তিনি? বললেন অনেক কথা। বললেন এতদিনে পূর্ণ হল তার পিতা দেবেন্দ্রনাথের সংকল্প। শুধু একটিবারও একটি নাম উচ্চারণ করলেন না। বলেন্দ্রনাথের নাম যে বলু ছাড়া ব্রহ্মবিদ্যালয় কোনো দিনই তৈরি হতো না, তার নামটিই তিনি ভুলে গেলেন। যিনি আমার মেজ ভাসুর। আমি অবশ্যই বলুর পাশে দাঁড়াতে পারিনি। ব্রহ্মবিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানেও আসতে পারিনি। আমি তখন শিলাইদহের নির্বাসনে। আপনাদের রবি ঠাকুর আমাকে পরিষ্কার বলে দিলেন, কলকাতার ভিড়ে আমার জীবনটা বড় নিষ্ফল হয়ে থাকে, কাজেই আমার জন্য তোমাকে এই নির্বাসন দণ্ড গ্রহণ করতেই হবে। তুমি নিশ্চয়ই চাইবে না আমি কলকাতায় নিজের সমস্ত শক্তিকে গোট দিয়ে বসে থাকি। সত্যিই তো, কি করে তা চাই? আমি যে রবি ঠাকুরের বউ। আমার পক্ষে কি করেই বা বলুর সঙ্গে হাত মিলিয়ে কাজ করা সম্ভব হতো? এই ঘটনার মাস 6 পরে 22শে ডিসেম্বর রবীন্দ্রনাথ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন ব্রহ্মবিদ্যালয়। তিনি বললেন, এই কাজে তিনি পিতার অনুমতি নিয়েছিলেন এবং এই কাজটিকে তিনি পিতার আরাধ্য সম্পাদন বলে কি সুন্দর ব্যাখ্যা করলেন। আমার শুধু বলুর কথা মনে পড়ে চোখে জল এলো। আমি বলুকে মনে মনে প্রণাম করলাম আর তার কপালে চুমু খেলাম, আর তার মাথাটি বুকের মধ্যে ধরে খুব কাঁদতে লাগলাম। হে আমার রবীন্দ্রনাথ, তুমিও ব্রহ্মবিদ্যালয়ের উদ্ঘাটন উৎসবে একটি বারও বলুর নামটি উচ্চারণ করলে না। কেন এত রাগ গো তোমার ওর উপর? তোমাকে একটি কথা জানিয়ে যাই রবি ঠাকুর, তোমাদের ব্রহ্মবিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন যখন চলছে আর যখন তুমি তোমার ভাষণ পাঠ করছো, আমি একা গৃহকোণে বসে গাইছিলুম বলুর লেখা একটি গান। ওই আমাকে শিখিয়েছিল আর বলেছিল এই গানটি আমার গলাতেই ওর সবচেয়ে শুনতে ভালো লাগে। অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, জগৎ শিশুর মতো চরণে ঘুমায়ে রয়। অভিমান অহংকার মুছে গেছে নাহি আর, ঘুচে গেছে শোকতাপ, নাহি দুঃখ নাহি ভয়। কোটি রবি শশী তারা তোমাতে হতেছে হারা, অযুত কিরণ ধারা তোমাতে পাইছে লয়। বলু এ গান লিখেছিল তার 16 বছর বয়সে। এতক্ষণ শুনছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর আত্মকথন। পড়ছিলাম সূচি 10।
সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, মন ও শরীরের যত্ন নেবেন।